জগন্নাথের শিক্ষার্থীদের লং মার্চে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, শিক্ষার্থী, সাংবাদিক সহ আহত অন্তত ৩৮ জন। সাম্য হত্যার ঘটনায় ঢাবি ভিসি প্রক্টরে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা ছাত্রদলের। সারা দেশে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন। স্নাতকের স্বীকৃতির দাবিতে শাহবাগে অবরোধ, নার্সিং শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ, যানজটে দুর্ভোগ। বন্ধ হচ্ছে আওয়ামী লীগের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব চ্যানেল। বিটিআরসিকে সাইবার নিরাপত্তা এজেন্সির চিঠি। এবং শিক্ষা প্রশাসনে স্বৈরশাসনের সহযোগীদের সুবিধা পাওয়ার অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় দপ্তরগুলোতে স্থবিরতা। স্বাগত বিরতিহীন রাত ৯টা বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা অভিমুখে লং মার্চ। দুপুরে ৩ দফা দাবিতে ক্যাম্পাস থেকে পদযাত্রা কাকরাইল মোড়ে পৌঁছালে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আহত হন শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ অন্তত ৩৮ জন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা আন্দোলনকারীদের। বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে আইন শৃঙ্খলা বাহিনীর তীব্র বাধার মুখে পড়ে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক। এখানে আমাদের হল নাই, আবাসন ভাতার জন্য আমাদের যে দাবিটা সে সম্পূর্ণ একটা যৌক্তিক জিনিস। সেইটা দাবিতে যখন এখানে আমরা আসি তখন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে, টিয়ারশেল নিক্ষেপ করে এবং আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আমি যে জগন্নাথে ভর্তি হয়েছি, আমি যে একটা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি, তাহলে এই ক্যাম্পাসে থাকার অধিকার কি আমার নেই? এই ক্যাম্পাসে কি একটা হল আমার দাবি থাকতে পারে না? পরে কাকরাইল মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে নানা স্লোগান দেন তারা। আবাসনের ব্যবস্থা না করা পর্যন্ত বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও দ্রুত বাস্তবায়ন চেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। অতি উৎসাহী কিছু পুলিশ আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, আমাদের ছাত্রী বোনদের উপর হামলা করেছে, আমাদের শিক্ষকের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর আগে মঙ্গলবার শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে যায়। ইউজিসি থেকে কোনো সাড়া না পেয়ে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে জবি ঐক্য প্ল্যাটফর্ম। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরে পদত্যাগ চায় ছাত্রদল। তাদের দাবি, এই হত্যার দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতারা। আর কোনো নেতাকর্মী খুন হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। গতরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খুন হন ছাত্রদল নেতা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে উপাচার্যের কথা কাটাকাটিও হয়। এসব ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। ক্যাম্পাসের কলাভবন ঘুরে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ করে বিক্ষুব্ধ ছাত্রদল। শুরু থেকেই এ প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। আর ছাত্রদলের সভাপতির অভিযোগ, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন উপাচার্য। ব্যর্থতার দায়ে প্রক্টর ও উপাচার্যের পদত্যাগ দাবি করেন তিনি। আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে। যদি আগামীতে এই রাজধানী ঢাকার সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়,
সাম্য হত্যায় গ্রেপ্তার হয়েছে ৩ জন। আর কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দুপুরে এ কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতাকর্মীরা। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই দাবিতে জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজের সামনে কলেজ ছাত্রদলের ব্যানারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। শাহরিয়ার পারভেজ সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজ ক্যাম্পাসে একদল দুর্বৃত্ত নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত অবিলম্বে আমরা তাদের বিচার এবং তাদের গ্রেপ্তার দাবি করছি। সুন্দর বিশ্ব গড়ে তোলাই প্রত্যেক গবেষণার উদ্দেশ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মানুষের হাতেই পৃথিবীর ভবিষ্যৎ, তাই বিশ্ব ও সমাজ নিয়ে প্রত্যেকের স্বপ্ন থাকতে হবে। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম সমাবর্তনে প্রধান উপদেষ্টা একথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন। এতে যোগ দেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। তুলে ধরেন কিভাবে ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংকের সৃষ্টি হয়। এই বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় নোবেল পুরস্কার প্রাপ্তির প্রেক্ষাপট তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। এই বিশ্ববিদ্যালয় 2টি নোবেল পুরস্কারের জন্য গৌরববোধ করতে পারে। একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায়। দ্বিতীয়ত হলো যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হলো, সেই সৃষ্টির গোড়াতেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে যে অর্থনীতি পড়ানো হয় তা ব্যবসার অর্থনীতি, মানুষের না। উল্লেখ করে গবেষণায় জোর দেওয়ার পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। বলেন, বিশ্বকে সুন্দর করে গড়ে তুলতে গবেষণা জরুরি। প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। মাননীয় উপদেষ্টা বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এক দফা দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় চলাচলকারী যাত্রীদের। বুধবার বেলা 2টার দিকে শাহবাগে অবস্থান নেয় দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় চারপাশের যান চলাচল। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। বলেন, উচ্চ মাধ্যমিকের পর 4 বছর পড়াশোনা করে এই সনদ অপমানজনক। এসএসসি বা ইন্টারমিডিয়েটের পরে এডমিশন টেস্ট দিয়ে টানা 3 বছর ইংরেজি মাধ্যমে পড়ালেখা করার পর এবং 6 মাস বিনা বেতনে ইন্টার্নশিপ পালন করার পর আমরা যখন দেখি যে আমাদের সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট এসএসসি, এটা কি বৈষম্যের চূড়ান্ত অবমাননা নয়? আমাদের যে ডিপ্লোমা নার্স, আমাদের ডিপ্লোমা নার্সকে আমরা ডিগ্রি সম্মান চাই। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন, কিন্তু কর্তৃপক্ষ আশ্বাস দিয়েও সিদ্ধান্ত নেয়নি। দাবিটি আজকে না, আমাদের এই দাবিটি গত মাসের 20 তারিখ থেকে আমাদের পূর্ব ঘোষিত প্রজ্ঞাপন আকারে জারি করে, তাহলে আমরা এখনই এখান থেকে চলে যাব। এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকেন অনেকেই। তৈরি হয় জনভোগান্তি। এখন যাব বরিশাল, কিভাবে যাব? এখানে জামে আটকানো আছে। অশান্তি বুঝে না, সাধারণ জনগণের হেনস্থা না। মেডিকেল আসতো ওইখান থেকে এখানে পাঠাইছে, ডাক্তার দেখে কি একটা অশান্তি না, বুঝুন না। আন্দোলন এভাবেই করতে হয়। এখন আমাদের সমস্যা হলো, কারো যদি যৌক্তিক দাবি থাকে সেটা যাতে মানা হয়, সেটাই চাই।
এর আগে দাবি আদায় বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত শহীদ মিনারের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে তারা শাহবাগে আসেন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনে সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট ব্লক করতে বিটিআরসিকে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত চিঠি দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল বারী। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে তিনি জানান, এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বিটিআরসি। এর আগে সোমবার গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। দীর্ঘ আইনি লড়াই শেষে এবার নিবন্ধন ফিরে পাওয়ার অপেক্ষায় জামায়াতে ইসলামী। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে দলটি নিবন্ধন ফিরে পাবে কিনা এবং দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করতে পারবে কিনা তা নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে 1 জুন। বুধবার জামায়াতের আপিল শুনানি শেষে এই দিন নির্ধারণ করেন প্রধান বিচারপতি। 1 যুগ ধরে নিবন্ধন নেই জামায়াত ইসলামীর। 2013 সালে এক রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2016 সালে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট বৈঠকে সিদ্ধান্ত হয় ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লা আদালত ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না। এরপর প্রতীকও বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করে দলটি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে আইনজীবী হাজির না হওয়ায় 2023 সালে খারিজ করে দেয়া আপিল আবেদন সম্প্রতি আবারও পুনরুজ্জীবিত করে আদালত। ওই আপিলের কয়েকদিনের শুনানি শেষে 1 জুন রায়ের দিন নির্ধারণ করা হয়। জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। এদিকে ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লা কোনো দলকে ফিরিয়ে দিতে ফুল কোর্টের সিদ্ধান্ত বাতিল করার বিরোধিতা করে নির্বাচন কমিশন। তবে জামায়াতের আইনজীবীরা বলছেন, বিগত কয়েকটি নির্বাচনে ওই প্রতীক নিয়েই নির্বাচন করেছে দলটি। একটি ডাইরেকশন চেয়েছে আদালতের কাছে যে এই বিষয়টি প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না, প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন। আমরা এটা অপোজ করেছি ইলেকশন কমিশনের পক্ষে, যে আমরা বলেছি ফুল কোর্টের ডিসিশন শুধুমাত্র ফুল কোর্টই বাতিল করতে পারে এবং ইলেকশন কমিশনের এটা দায়িত্ব দেওয়া ঠিক হবে না ফুল কোর্টকে অ্যাপ্রোচ করার জন্য। নিবন্ধন ও প্রতীক না থাকায় 2018 সালের জাতীয় নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল জামায়াতের প্রার্থীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রশাসনে পদোন্নতি নিতে এখনো সুযোগ পাচ্ছেন স্বৈর শাসনের সুবিধাভোগীরা। এর জন্য শিক্ষা সচিবকে দায় দিচ্ছেন বৈষম্য বিরোধী কর্মকর্তারা। সচিব নিজেও সুবিধাভোগী বলেই এমন অবস্থা তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই কারণে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে স্থবিরতা, যদিও এসব অস্বীকার করেছেন সচিব। এনসিটিবির চেয়ারম্যান পদ ফাঁকা 1.5 মাস। এছাড়া আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনও বহাল তবিয়তে। বোর্ডের সদস্য রবিউল কবির এবং রিয়াদ চৌধুরী সহ ফ্যাসিবাদের দোসরদের অপসারণে গেল মাসের দাবি তোলে ছাত্রদল, তবে তাতে কান দেয়নি মন্ত্রণালয়। শিক্ষা প্রকৌশলে 9 মাসে 10 কর্মকর্তার পদোন্নতি হয়। বেশিরভাগই স্বৈরশাসনের সুবিধাভোগী। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে পদায়নের বেলায়ও একই চিত্রের অভিযোগ। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাদের মতো নির্যাতিত যারা ছিল তাদের এ পর্যন্ত কোনো সুবিধাজনক স্থানে পদায়ন করা হয়নি এবং তাদের জন্য সুবিচার করা হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, এসবের পেছনে মূল দায় সচিব সিদ্দিক জোবায়েরের। স্বৈর শাসনের সময়ে জ্বালানি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ছিলেন। 2020 সালে অবসরে যান। 5 আগস্টের পর চুক্তিভিত্তিক সিনিয়র সচিব পদে নিয়োগ পান। দেখবো করে দিব এই কথা বলে বলে শুধু জুলাই রাখা। যাকে এখন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি তো বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন, তা ওনাকে কেন নিয়ে এসে এখানে দিতে হবে? আর কি এখানে প্রশাসনিক আর কোনো যোগ্য ব্যক্তি নাই? তাহলে এই যোগ্য ব্যক্তিদেরকে যদি এখানে না দেওয়া হয় তাহলে তো প্রশাসনের অবস্থা হবে। যদিও সিদ্দিক জোবায়েরের দাবি নিয়ম মেনেই চলছে সব।
যারা বঞ্চিত তাদেরকে পদায়ন দিচ্ছেন না, এই বিষয়ে আপনার বক্তব্য কি স্যার? কোনো বক্তব্য নেই, আমি আমার নিয়ম অনুযায়ী কাজ করছি। বিভিন্ন বাণিজ্যের অভিযোগও আসছে। হ্যাঁ, সেগুলি যেখানে বাণিজ্য হচ্ছে সেখানে খোঁজ নেন, আমার এখানে কিছু। আপনার দপ্তরের বিরুদ্ধে আসছে? না, আমার দপ্তরে কোনো বাণিজ্য হচ্ছে না। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও স্বৈর শাসনের সুবিধাভোগীদের পদায়ন নিয়ে আন্দোলন করেছে, তবে এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংক্রান্ত দপ্তরের তদারকির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। আর এই মন্ত্রণালয়কে গতিশীল এবং এর কার্যক্রমের স্বচ্ছতা আনতে না পারলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে। ঢাকাবাসী ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিক্ষুব্ধরা জানান, নির্বাচিত প্রতিনিধি ছাড়া নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই দ্রুত মেয়র হিসেবে তার শপথের দাবি বিক্ষুব্ধদের, না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে হেরে গেলে কারচুপির অভিযোগ তুলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাও করেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর গেল 27 মার্চ বিতর্কিত মেয়র নির্বাচনের ফল বাতিল করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। সেই সাথে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়। 1 মাস পরে এপ্রিলে গ্যাজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এরপরও মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে বিক্ষোভে নামেন তার সমর্থকেরা। বিক্ষুব্ধরা বলেন, নাগরিক সেবা নিশ্চিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিকে মেয়র হিসেবে চান তারা। জনতার মেয়র জনগণের মাঝে নগর পিতা হিসেবে নগর ভবনে বসবে, কিন্তু কিছু কুচক্র মহল তালবাহানা করছে। ইশরাক হোসেনকে আমাদের দরকার আছে ঢাকাবাসীর পক্ষ থেকে। যেই সমস্যাগুলি আছে ইনশাআল্লাহ সেটা সমস্যার সমাধান সে করে দিবে। কর্মসূচিতে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরাও। অবিলম্বে আদালতের রায় কার্যকরের দাবি তাদের। কোর্টের রায়টা বাস্তবায়ন হোক, এটা ঢাকা দক্ষিণের জনগণ চায়। অতি বিলম্বে আমরা চাই ওনাকে ওনার জায়গায় বসে দেওয়া হোক। 4 ঘন্টার অবস্থান কর্মসূচিতে সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও স্বাভাবিক ছিল প্রশাসনিক কার্যক্রম। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলে জেমসের কনসার্টে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সন্ধ্যা পর্যন্ত 130টি জিডি করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন করা হয়। এ উপলক্ষে জেমসের কনসার্ট আয়োজন করা হয়। বিকেল থেকে স্টেডিয়ামে ঢল নামে দর্শনার্থীদের। এ সময় স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। তবে রাতে কনসার্টের এক পর্যায়ে কয়েকশো মোবাইল চুরি হয়। এ ঘটনায় 130টি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের দাবি, পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল, তবে দর্শনার্থী উপস্থিত বেশি হওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আইএমএফ এর ঋণ পেতে ডলারের দাম বাজার ভিত্তিক করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে গভর্নর জানান, জুন মাসের মধ্যেই আইএমএফ ও অন্যান্য দাতা সংস্থা থেকে মোট $3.5 বিলিয়ন ঋণ সহায়তা পাবে বাংলাদেশ। এ সময় তিনি বলেন, কোনোভাবেই ব্যাংক খাত ধ্বংস করতে দেয়া হবে না। ডলারের দাম বাজার ভিত্তিক করা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাথে কয়েক মাস ধরে বাংলাদেশের দর কষাকষি চলছিল। মূলত সে কারণেই আইএমএফ এর ঋণের কিস্তি ছাড় করছিল না। অবশেষে ডলারের দাম এখন থেকে বাজার ঠিক করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার প্রেক্ষিতে চলমান $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আইএমএফ। আমাদের যে এক্সচেঞ্জটা আছে সেটা মোটামুটি যেখানে আছে সেই জায়গাটাতে স্টেবল থাকবে, আশেপাশেই থাকবে, এবং আমরা মনে করি যে আগামীতেও আমাদের এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না। আমরা বাজার ভিত্তিক এক্সচেঞ্জটা চালু রাখতে পারব।
সংবাদ সম্মেলনে গভর্নর জানান ডলারের দর খোলা বাজারে ছাড়লে একটি কোম্পানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান গভর্নর। সেই সাথে বাজার স্বাভাবিক রাখতে 50 কোটি ডলার বাংলাদেশ ব্যাংক হাতে রেখেছে বলেও জানান তিনি। যেহেতু ডলারের বাজারে ওই কিছু দুবাইওয়ালা ইত্যাদি আছে যারা এটাকে চেষ্টা করবে সিন্ডিকেশন করার, আমরা সেটাকে প্রতিহত করব। আমাকে বলা হয়েছে কোনো ফান্ড আছে কিনা, হ্যাঁ আমাদের হাতে ফান্ড আছে, $500 মিলিয়ন আমরা সেট অ্যাসাইড করে রেখেছি যদি প্রয়োজন হয়। গভর্নর জানান মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমতে থাকবে, জুন মাসে 7 থেকে 8% নেমে আসবে বলেও আশা করেন তিনি। 7 থেকে 8-এর মধ্যে আসতে তো বেশি দূর নাই, আমি আশা করি হয়তো আগের মাসেই হয়ে যাবে যে ডাটাটা আসবে। আগের মাস মানে কি, এই মে মাসের যে ডাটা আসবে সেখানেই হয়তো এটা 8-এর মধ্যে 8-এর ঘরে চলে আসবে। গভর্নর বলেন বড় অঙ্কের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে হস্তক্ষেপ করবে, পাশাপাশি ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মরুভূমির প্রাণী দুম্বা পালন করা হচ্ছে উত্তরের জেলা নীলফামারী সৈয়দপুরে। শৌখিন খামারি রবিউল ইসলাম গড়ে তুলেছেন দুম্বার খামার। মাত্র 2টি দিয়ে শুরু করলেও ছোট বড় মিলে এখন তার খামারে দুম্বার সংখ্যা 27টি। কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে এসব পশু। বাণিজ্যিকভাবে দুম্বা পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রাণী সম্পদ দপ্তরের। দুম্বা মরু অঞ্চলের প্রাণী হলেও কয়েক বছর ধরে বাংলাদেশেও লালন পালন করা হচ্ছে। 2 বছর আগে 2টি দুম্বা দিয়ে খামার শুরু করেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের রবিউল ইসলাম। সৌদি আরব প্রবাসী ভাই রেজাউল ইসলামের সহযোগিতায় খামারটি গড়ে তুলেছেন তিনি। আমার ভাই একজন প্রবাসী, নাম হচ্ছে রেজাউল ইসলাম নয়ন। সে আমাকে প্রথমে 2টা দুম্বা কিনে দিল, দাম হচ্ছে 3 লাখ টাকা। তারপর 3 থেকে 6 মাসের মধ্যে আর 6টা আমাকে দুম্বা কিনে দিল। তার খামারে এখন 27টি দুম্বা। এই খামার দেখতে প্রতিদিনই সেখানে যান বিভিন্ন অঞ্চলের মানুষ। রবিউল বলছেন দুম্বা লালন পালন সহজ, বিক্রিতেও নেই কোনো ঝামেলা। এরা অনেক সুযোগ সুবিধা অনেক দেয়। 6 মাসে 15 মাসে 2বার বাচ্চা দেয়। এরা ছাগল গরুর চেয়ে অনেক সুবিধাজনক, এদের খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই। রোগবালাই কম এবং খাবার খরচ সাশ্রয়ী হওয়ার কারণে দুম্বা পালনে আগ্রহী অনেকেই। দেখলাম 2টা দুম্বা, তারপরে এসে দেখলাম 6টা দুম্বা, আস্তে আস্তে বাচ্চা হয়। এখন প্রায় দুম্বার পরিমাণ হলো 27টা। এই দুম্বাগুলো দেখার জন্য সবাই আসে, আমাদেরকেও ভালো লাগে। কোরবানির সময়ে দুম্বার চাহিদাও বেশ সম্ভাবনাময় বললেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দুম্বার যারা খামার করছে সেই খামারগুলি আমাদের মনিটরিংয়ে আছে এবং আরও যারা উদ্যোক্তা হবে বা খামার করতে আগ্রহী আছে সেই খামারগুলিও আমরা আমাদের প্রাণী সম্পদ থেকে মনিটরিং করব এবং প্রাণী সম্পদ থেকে যত প্রকার সহযোগিতা পরামর্শ আমরা দেব। তিনি আরও জানান দুম্বার খামার বাড়লে প্রান্তিক অঞ্চলের অর্থনীতিতে গতি আসবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।